শেখ মুজিবুর রহমানের বাড়ি অনেকটাই ধ্বংসপ্রাপ্ত হয়েছে। সকালে যখন আপনারা ভিডিওটা দেখছেন তখন এই বাড়িটা পুরোপুরি মাটির সাথে মিশে গেছে। এটা হওয়ার সম্ভাবনাই খুব বেশি এবং এটা সকালে হোক বা কিছুক্ষণ পরে হোক এটা হয়ে যাবে। গতকাল এই ঘটনাটা যখন ঘটতে যাচ্ছে তখনই আমরা আসলে নানা রকমভাবে এটাকে দেখার চেষ্টা করেছি এবং একটা সমাজের জন্য এই আলোচনাগুলো, এই মতামতগুলো খুবই স্বাস্থ্যকর। আমরা একমত হব না, কিন্তু আমরা এই আলোচনা করব। কিন্তু এর মধ্যেও কিছু অ্যালার্মিং সাইনও তৈরি হয়েছে, কারণ এই ঘটনা শুধু ওখানে থেমে থাকেনি। আমরা সব কিছু মিলে একটু কথা বলতে চাই। এই ঘটনা বা গতকাল যা যা ঘটলো সব কিছুর আসলে কার লাভ হলো, কার ক্ষতি হলো, বিশেষ করে ধানমন্ডি 32 এই মাটিতে মিশে যাওয়াটাকে আমরা কিভাবে দেখব। একটা অ্যালার্মিং একটু জানিয়ে রাখি, গতকাল কয়েকটা ঘটনা এর সাথে ঘটেছে যেগুলো আমাদের ভবিষ্যৎ নিয়ে বিপজ্জনক কোনো সিগন্যাল দেয়। আমরা নিশ্চয় খেয়াল করেছি। সেটা হলো খুলনায় শেখের বাড়ি, মানে শেখ মুজিবুর রহমানের ভাই এবং মানে শেখ হাসিনা চাচাতো ভাই শেখ হেলাল অত্যন্ত পাওয়ারফুল আওয়ামী লীগের লোক ছিলেন, আওয়ামী লীগের ডাকাতদের মধ্যে, মাফিয়াদের মধ্যে পাওয়ারফুলদের একজন, এবং দক্ষিণের রাজনীতি মূলত ওই লোকটাই নিয়ন্ত্রণ করতে আমরা জানি। জনাব মাহবুবুল আলম হানিফের বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে এবং দেশের বিভিন্ন জায়গায় কিছু মুজিবের মিউরাল রয়ে গিয়েছিল, সেগুলো ভাঙচুর করা হয়েছে এবং ধানমন্ডিতে সুধা সদনেও আগুন দেওয়া হয়েছে। এই সবগুলো অ্যালার্মিং সাইন, সিরিয়াসলি অ্যালার্মিং সাইন, এবং আমরা সতর্ক হতে হবে। খেলা কোনো একটা শুরু হচ্ছে। আগে 32 নম্বর নিয়ে আলোচনা করি। 32 নম্বর ভেঙে দেয়াতে কি ক্ষতি হলো? কেউ আমি যত রকম মতামত প্রয়োজন দেখেছি এবং ফেসবুকে খুব গুরুত্বপূর্ণ মানুষ যাদের মতামতকে আমি শ্রদ্ধা করি, যাদের মতামতকে আমি কগনিজেন্সে নিই, এমন অনেকের মতামত দেখার চেষ্টা করেছি। তাতে কেউ বলছেন 32 নম্বর ভাঙাটা মূলত ভারতের পরিকল্পনা এবং ভারতের ফাঁদে হয়েছে। শেখ হাসিনার এই ফাঁদ পেতেছেন এবং তাতে আমরা পা দিয়েছি। এর মাধ্যমে একটা অস্ত্র ভারত এবং আওয়ামী লীগের হাতে, শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হলো, যা তারা দেখাবে যে বাংলাদেশে এখনও ভীষণ মব তৈরি হয় এবং এখানেও একটা নতুন ধরনের ফ্যাসিবাদী ব্যবস্থা মাথাচাড়া দিচ্ছে। কেউ এটা বলছেন। কেউ বলছেন এটাও যে অনেক আওয়ামী লীগার আছে যারা শেখ হাসিনার অপশাসনে বিরক্ত হয়ে আওয়ামী লীগ থেকে সরে এসেছিলেন, সমর্থন থেকে তারা আওয়ামী লীগের বেনিফিশিয়ারি ছিলেন না। সেই মানুষগুলোরও 32 নম্বরের এই ডেমোলিশন দেখে তাদের পাল্টা আওয়ামী লীগের প্রতি যে প্রেম সেটা ফিরে আসবে। তারা শেখ হাসিনা বা আওয়ামী লীগের পেছনে আবার দাঁড়িয়ে যাবেন। একটা কথা একটু বলে রাখা ভালো, আমি এরকম আওয়ামী লীগেরদেরকে চিনি যারা বিশেষ করে 2018 সালের রাতের ভোটের পর আওয়ামী লীগকে আর ভোট দেবেন না, অন্য কোনো দলকে দিন না দিন ভোট কেন্দ্রে যাবেন না, এরকম সিদ্ধান্ত নিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে এরকম অনেককেই চিনি। সো আমি ধারণা করি তারা মনে করছেন এই ঘটনা তাদেরকে এতটাই ট্রমাটাইজ করবে, তারা আবার খেয়ে না খেয়ে আওয়ামী লীগার হয়ে যাবেন। মানে আমাদেরই ক্ষতি হলো, এই হচ্ছে আলাপটা। কতটুকু সঠিক? আমরা প্রথম ভারত এবং আওয়ামী লীগের দিকটা যদি দেখি, ধরে নিলাম ভারত এবং আওয়ামী লীগ এইটাকে দেখানোর চেষ্টা করলো এবং অনেকে একটা কথা বলছেন যেটা যদি 5 অগস্ট হয়ে যেত, শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর যখন আগুন দেওয়া হয়েছিল, তখন হয়ে গেল একটা কথা যে প্রায় সব দেশে তখন গণ অভ্যুত্থান, আবার কেউ বিপ্লবও বলছেন, বিপ্লবোত্তর পরিস্থিতিতে এরকম বেশ কিছু ঘটনা ঘটে, সেখানে এটা একসাথে ঘটে গেল। সুতরাং এটাকে চালিয়ে দেওয়া যেত। যেমন আমরা মুজিবের ভাস্কর্য ভেঙে ফেলা, এই বাড়িতে আগুন দেওয়া হয়েছিল 5 অগস্ট, সেগুলোর মতো করে এটা চালিয়ে দিতে পারতাম। এখন 6 মাস পরে, ঠিক 6 মাস পূর্তিতে ঘটনাটা ঘটলো। এটাকে বাংলাদেশের শাসনহীনতার, গভর্নেন্সহীনতার এক ধরনের প্রেক্ষাপট হিসেবে তারা সেল করার চেষ্টা করবে। এবং যেহেতু ভারত আওয়ামী লীগকে বাঁচিয়ে রাখতে চায়, এবং আরেকটা কথা একটু জরুরি, এটাও ভুল কথা নয়, 32 নম্বরের এই বাড়ি শেখ মুজিবুর রহমান বাস করেছেন এবং এটা ওনার প্রিয় বাড়ি ছিল, এটা আমরা বুঝতে পারি। কারণ উনি রাষ্ট্রের ক্ষমতায় আসার পর যখনই প্রেসিডেন্ট হন বা প্রধানমন্ত্রী হন, তিনি আসলে এই বাড়িটা ছেড়ে যান নাই। এবং অনেকে মনে করেন তিনি যদি যখন পাকশাল তৈরি হয় তখন উনি তো একবার প্রেসিডেন্ট ছিলেন, তারপর প্রধানমন্ত্রী, আবার প্রেসিডেন্ট হয়েছেন, তখন তিনি যদি এখানে না থেকে প্রেসিডেন্টের বাসভবনে, বঙ্গভবনে থাকতেন, তাহলে হয়তো উনি বেঁচেও যেতে পারতেন। কেউ বলেন তখন অ্যাটলিস্ট এত সহজ হতো না বলে বলা হচ্ছে, কারণ আসলে এই একটা খুব ছোট্ট এরিয়ার একটা বাড়িতে এটা সহজ ছিল। সো উনি এই বাড়িতে থেকেছেন এবং ওনার এন্টায়ার রাজনৈতিক জার্নি এটার সাথে দিয়েছেন এবং এটার একটা ঐতিহাসিক মূল্য আছে, উইচ আই অ্যাগ্রি। আমি গতকাল খুব ভালো অবস্থায় ছিলাম না, খুব তাড়াহুড়োর মধ্যে একটা ভিডিও করে ওর মধ্যে কথাটা বলেছি, আমি আবারও বলছি, এটার একটা ঐতিহাসিক মূল্য আছে, আমি সত্যিই সেটা বিশ্বাস করি। ফলে যেটা হয়েছে, এইরকম একটা জিনিস পুরো ডেমোলিশড হয়ে গেল। আগে তো পুড়িয়েই ফেলা হয়েছে, এটাকে রিকনস্ট্রাকশনের চেষ্টা করা যেতে পারত, এখন এটা পুরো ধ্বংসই হয়ে গেছে। এবং এই প্রস্তাব আসছে যেখানে কোনো না কোনো স্থাপনা যেন তৈরি করা হয়, সেটা হতে পারে। কেউ মসজিদ তৈরির কথা বলছেন, এগুলো কিন্তু বারবার বলছি, আমরা এমন প্রেক্ষাপট যেন তৈরি না করি যাতে
মানে গ্লোবালি এই ন্যারেটিভ তৈরির সম্ভাবনা থাকে যে এখানে ধর্মীয় উগ্রবাদীরা ক্ষমতা দখল করেছে। আমি একটা ভিডিও দেখলাম যেখানে আবারও কালেমা লেখা পতাকা উড়িয়ে স্লোগান দেওয়া হচ্ছে। এগুলো প্রত্যেকটা কিন্তু ওই ন্যারেটিভকে সাপোর্ট করে। কেউ না কেউ খেলছে, ভেতরে ভেতরে অনেকেই খেলছে। আমাদের এই ব্যাপারে সতর্কতা দরকার আছে। আচ্ছা, আমি যদি পাল্টা বলি, ভারত বা শেখ হাসিনা যখন এটা করতে যাবে, আমরা র্যাদার প্রোঅ্যাক্টিভ হয়ে গ্লোবালি এই ঘটনাটাকে বিক্রি করতে পারি এইভাবে যে এটা ট্রিগার করেছে শেখ হাসিনা, যিনি ভারতে বসে আমাদের এখানে সবাইকে হুমকি দিচ্ছেন, অথচ তার এই দেশে বিচার হয়ে বীভৎস শাস্তি হওয়ার কথা।